আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জামার রচিত ইজিপিএস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের প্রথম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। শিক্ষার্থীগণ, প্রথম ক্লাসে আমরা এই অধ্যায়ের ফরম্যাট সম্পর্কে জেনেছি এবং 1 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 2 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তাহলে চলুন প্রথমে 2 নম্বর ফরম্যাটটি দেখে আসি, অ্যাকাউন্টিং ইকুয়েশন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ফরম্যাট। এই ফরম্যাট থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আসুন, আমাদের বইয়ের 2 নম্বর ফরম্যাট অ্যাকাউন্টিং ইকুয়েশন। এই ফরম্যাটে আমাদের রিকোয়ারমেন্ট শিখতে হবে 4টি। প্রিপেয়ার দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, প্রিপেয়ার দ্য ইনকাম স্টেটমেন্ট, প্রিপেয়ার দ্য নেট ইনকাম এবং প্রিপেয়ার দ্য ওনার্স ইকুইটি। শিক্ষার্থীগণ, এই ফরম্যাটে অঙ্কগুলি শেখার জন্য প্রথমে আমাদেরকে একটি বেসিক ধারণা নিতে হবে ইকুয়েশন সম্পর্কে। মোট 3টি ইকুয়েশন উপরে বেসিস করে এই ফরম্যাটটা তৈরি হয়েছে। এটা হলো প্রথমে ওপেনিং প্লাস পারচেজ সমান সমান সেল প্লাস ক্লোজিং। এই 4টা আইটেম, এর মধ্যে যে কোনো একটা আইটেম দেওয়া থাকবে না, সেটা আমাদের বের করতে হবে। সাপোজ ধরে নিলাম ওপেনিং যদি দেওয়া না থাকে, তাহলে ডাইনের পাশে দুইটা আগে লিখতে হবে সেল প্লাস ক্লোজিং মাইনাস পারচেজ, তাহলে ওপেনিং পাওয়া যাবে। যদি পারচেজ দেওয়া না থাকে, তাহলে সূত্র হবে সেল প্লাস ক্লোজিং মাইনাস ওপেনিং। যদি সেল দেওয়া না থাকে, তাহলে আমরা কীভাবে বের করবো? এই পাশেটা আগে লিখতে হবে ওপেনিং যোগ পারচেজ মাইনাস ক্লোজিং। যদি ক্লোজিং দেওয়া না থাকে, তাহলে লিখতে হবে ওপেনিং ইনভেন্টরি যোগ পারচেজ মাইনাস সেল, তাহলে ক্লোজিং ইনভেন্টরি পাওয়া যাবে। এই 4টা সমীকরণ তৈরি হলো একটা সমীকরণ দিয়ে। এরপরে আসুন আরেকটা সমীকরণ, সেল থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রোস প্রফিট হয়। গ্রোস প্রফিটের থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিলে নেট প্রফিট পাওয়া যায়। এই সমীকরণ দিয়েও আমাদের কিছু মিসিং ফিগার দেওয়া থাকবে, সেটা আমরা তৈরি করব এই সূত্র অনুযায়ী। আচ্ছা, এবার আসুন 3 নম্বর সূত্র, অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স। অ্যাসেট ইকুয়াল লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, এই ফর্মুলা দিয়েও আমাদের কিছু মিসিং ফিগার পূরণ করতে হবে সমীকরণের মাধ্যমে। তো আসুন আমাদের বইয়ের 2 নম্বর ফরম্যাটের 1 নম্বর প্রবলেম থেকে আমরা শুরু করি। এটা 16 সালে এবং 14 সালে ও 11 সালে এসেছিল অঙ্কটি। প্রশ্নে বলা হচ্ছে প্রেজেন্টেড বিলো আর দ্য কম্পোনেন্ট ইন মুনিমস কোম্পানি ইনকাম স্টেটমেন্ট ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ নাম্বার 1। প্রথমে দেখুন সেল দেওয়া আছে, কস্ট অফ গুডস সোল্ড দেওয়া নেই। তাহলে সেল থেকে কস্ট অফ গুডস সোল্ড কত বাদ দিলে গ্রোস প্রফিট 28,000 টাকা হবে। এই টাকাটা আমাদের ফিলিং দ্য গ্যাপ, এই গ্যাপটা পূরণ করতে হবে। এরপরে গ্রোস প্রফিটের থেকে অপারেটিং খরচ কত টাকা বাদ দিলে নেট প্রফিট 10,800 টাকা হবে। এটা আমাদের সমীকরণের মাধ্যমে এই গ্যাপটা পূরণ করতে হবে। তো এটা কোন সমীকরণ অনুযায়ী হয়েছে? 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ, সেল থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রোস প্রফিট হয়। তো আমরা এরকমই লিখবো যে সেল থেকে যেহেতু কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রোস প্রফিট হয়, সেহেতু সেল থেকে গ্রোস প্রফিট বাদ দিলেও কস্ট অফ গুডস সোল্ড বেরিয়ে আসে। তাই 1 নম্বরে যে 2টা মিসিং ফিগার আছে, ওই 2টা আগে আমরা পূরণ করি। উই নো দ্যাট, আমরা জানি প্রথম প্রশ্ন কস্ট অফ গুডস সোল্ড, তাহলে কস্ট অফ গুডস সোল্ড সমান সমান সেল মাইনাস গ্রোস প্রফিট। সেল মাইনাস গ্রোস প্রফিট, সেল হলো 75,000 আর গ্রোস প্রফিট হচ্ছে 28,000। 75 থেকে 28,000 মাইনাস করলে অবশিষ্ট থাকে 47,000। এই 47,000ই হলো কস্ট অফ গুডস সোল্ড। তার মানে 75,000 থেকে 47,000 কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলেই 28,000 টাকা গ্রোস প্রফিট থাকবে। এবার আসুন গ্রোস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দেওয়ার পরে নেট প্রফিট 10,800 হবে। তাহলে কত টাকা আমরা অপারেটিং খরচ বাদ দিছিলাম, এটা আমাদের বের করতে হবে। তাহলে সূত্র অপারেটিং এক্সপেন্সেস সমান সমান গ্রোস প্রফিট মাইনাস নেট প্রফিট। দেখুন তাই লেখা হয়েছে অপারেটিং এক্সপেন্স সমান সমান গ্রোস প্রফিট মাইনাস নেট প্রফিট। এতে উত্তর আসলো কত? 17,200 টাকা। আশা করি বুঝতে পারছেন। একের 2টা মিসিং ফিগার আমরা পূরণ করে ফেললাম। এবার 2 নম্বরে আসুন। 2 নম্বর বলছে সেল আছে 1,08,000 টাকা, সেখান থেকে কস্ট অফ গুডস সোল্ড 70,000 টাকা বাদ দেওয়ার পরে গ্রোস প্রফিট বের হবে কত টাকা, এটা আমরা বের করব। গ্রোস প্রফিট সমান সমান সেল মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। তাহলে 2 নম্বর রিকোয়ারমেন্টের 1 নম্বর মিসিং ফিগার হলো গ্রোস প্রফিট। গ্রোস প্রফিট সমান সমান সেল মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। তাহলে সেল হলো 1,08,000, মাইনাস করলাম 70,000, বাদ দেওয়ার পরে থাকলো আমাদের 38,000। এটা অ্যান্সার। দ্বিতীয়, এখানে বলা হচ্ছে অপারেটিং এক্সপেন্সেস কত বাদ দেওয়ার পরে নেট প্রফিট 29,500 থাকবে। তাহলে আসুন গ্রোস প্রফিট ফলাফল আমরা পেয়েছি 38,000 টাকা। এই গ্রোস প্রফিটের থেকে অপারেটিং এক্সপেন্স কত বাদ দেওয়ার পরে 29,500 থাকবে। তাহলে সূত্রটা এরকম হবে
অপারেটিং এক্সপেন্স সমান সমান গ্রোস প্রফিট মাইনাস নেট প্রফিট। তাই লিখলাম অপারেটিং এক্সপেন্স সমান সমান গ্রোস প্রফিট মাইনাস নেট প্রফিট। ৩৮,০০০ মাইনাস ২৯,৫০০ থাকলো ৮,৫০০, এটা অ্যান্সার। তাহলে আমরা ২ নম্বর রিকোয়ারমেন্টের দুইটা মিসিং ফিগার উত্তর বের করে ফেললাম। এবার আসুন ৩ নম্বর। ৩ নম্বর রিকোয়ারমেন্টের মিসিং আছে দুইটা। প্রথমে সেল দেওয়া নেই। আচ্ছা, সেল থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রোস প্রফিট হয়। যদি আমরা বলি গ্রোস প্রফিট এবং কস্ট অফ গুডস সোল্ড দুইটা যোগ করলে সেল হয়, তাও কিন্তু উত্তর সঠিক, তাই না? তাহলে এখন সূত্র হবে সেল সমান সমান কস্ট অফ গুডস সোল্ড প্লাস গ্রোস প্রফিট। লিখলাম কস্ট অফ গুডস সোল্ড প্লাস গ্রোস প্রফিট। তাহলে কস্ট অফ গুডস সোল্ড ৭১,৯০০ টাকা প্লাস ৯৯,৬০০ টাকা যোগ করলে ১,৭১,৫০০ টাকা, এটা অ্যান্সার। এবার আসুন, এখানে আমাদের গ্রোস প্রফিট দেওয়া আছে। গ্রোস প্রফিটের থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিলে নেট প্রফিট হয়। তাহলে নেট প্রফিট সমান সমান গ্রোস প্রফিট মাইনাস অপারেটিং এক্সপেন্স। আমরা সূত্র লিখলাম, লিখে অ্যাপ্লাই করলাম, মান বসিয়ে দেখলাম ৬০,১০০ টাকা, এটা অ্যান্সার। তাহলে ৩টা রিকোয়ারমেন্টে ৬টা মিসিং ফিগার ছিল, প্রত্যেকটায় দুইটা দুইটা করে। এই ৬টা অ্যান্সার করতে পারলে আমাদের ৪ মার্ক দিবে। আশা করি ক্লিয়ার। এবার আসুন পরে আরেকটা সূত্র দেখি। আমাদের বইয়ে ২ নম্বর প্রবলেম ১২ সালে এসেছিল অঙ্কটি। দেখুন এখানে বলছে ফ্রম দ্য কোম্পানি হ্যাড দ্য ফলোইং অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি অন দ্য ডেট ইন্ডিকেট। এখানে কি কি দেওয়া আছে? ডিসেম্বর ৩১ টোটাল অ্যাসেট আর লাইবিলিটি দেওয়া আছে। আচ্ছা, এখানে আমাদের ৩১শে ডিসেম্বর বলা হয়েছে এই জন্য যে বছরের শেষের ব্যালেন্সগুলো ৯ সালের টোটাল অ্যাসেট ৪ লক্ষ টাকা আর টোটাল লাইবিলিটি ২.৫ লক্ষ টাকা। এখানে আমরা বিয়োগ করলে ক্যাপিটাল পেয়ে যাব। ৯ সালের শেষে এসে ক্যাপিটাল পাইলে সেটা আমাদের ১০ সালে কাজে লাগবে। যাই হোক, ১০ সালের অ্যাসেট আছে ৬,৬০,০০০ আর লাইবিলিটি আছে ৩ লক্ষ টাকা। আচ্ছা, ১১ সালের টোটাল অ্যাসেট ৫,৯০,০০০ এবং টোটাল লাইবিলিটি ৪ লক্ষ টাকা। এখন আসুন কি আমাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে কি, দেখুন ফাইম বিগেন বিজনেস অন জানুয়ারি 1, ২০০৯। ২০০৯ সালে এটা শুরু করেছিল ব্যবসা উইথ অ্যান ইনভেস্টমেন্ট টাকা ১ লক্ষ। আচ্ছা, এখন ১ লক্ষ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করেছিল বছরের শুরুতে, আর শেষে কিন্তু অ্যাসেট ৪ লাখ, লাইবিলিটি কিন্তু এটা। যাই হোক, এখন আমাদের বের করতে হবে ফ্রম দ্য অ্যানালাইসিস, ফ্রম অ্যান অ্যানালাইসিস অফ দ্য চেঞ্জ ইন ওনার্স ইকুইটি। মালিকানার যে পরিবর্তন ঘটেছে এটা দেখাতে হবে। চেঞ্জ ইন ওনার্স ইকুইটি ফর ইচ ইয়ার, প্রতি বছরের। কম্পিউট দ্য নেট ইনকাম অর লস। হ্যাঁ, আমাদের তৈরি করতে হবে নেট ইনকাম অর লস দেখাতে হবে। তাহলে ওনার্স ইকুইটি যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তন কিসের জন্য হয়? লাভ অথবা লস হলে পরিবর্তন হয়, আর সেই লাভ লস কত টাকা এটাই আমাদের বের করতে হবে। তা আসুন ৯ সালে প্রথমে দেখাই। ৯ সালে অ্যাজুমিং ফাইম ড্রয়িং, ওই সালে আবার ৯ সালে উত্তোলন করেছিল কত? ১৫,০০০ টাকা ফর দ্য ইয়ার। তাহলে ৯ সালে কত টাকা ইনকাম এটা বের করার জন্য আমরা প্রথমে শুরু করলাম ফর ইয়ার ২০০৯। উই নো দ্যাট, আমরা জানি অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। আচ্ছা, অ্যাসেট ৯ সালের আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে ৪ লাখ টাকা। আচ্ছা, লাইবিলিটি দেওয়া আছে কত? ২.৫ লক্ষ টাকা, লিখলাম ২.৫ লক্ষ টাকা। এবার ওনার্স ইকুইটি শুরু হয় কি হবে? ওনার্স ইকুইটি বিগিনিং ইনভেস্টমেন্ট মানে ওপেনিং ক্যাপিটাল যোগ অ্যাডিশনাল ক্যাপিটাল যদি থাকে বছরের মাঝামাঝি সময়, যে কোনো সময়, তো এই অঙ্কে আমরা কোনো অ্যাডিশনাল ক্যাপিটাল দেখিনি। আর প্লাস নেট প্রফিট যদি থাকে মাইনাস ড্রয়িং। আচ্ছা, আমরা এখানে কি কি পেয়েছি? আমরা দেখলাম অ্যাডিশনাল নাই, তার মানে এটা 0। আর ওপেনিং বিনিয়োগ ছিল কত? ওপেনিং ক্যাপিটাল ছিল কিন্তু ১ লাখ, লিখলাম ১ লাখ ব্র্যাকেটের ভিতরে। অ্যাডিশনাল ক্যাপিটাল ছিল না, তাহলে 0। নেট ইনকাম কত আমরা জানি না, এটা বের করবো, তাই আমরা নেট ইনকাম লিখে রাখলাম। আর ড্রয়িং দেখা যাচ্ছে প্রসে দেওয়া হয়েছে ১৫,০০০ টাকা, ড্রয়িং মাইনাস করলাম ১৫,০০০ টাকা। এখন ব্র্যাকেটের কাজটা আগে করি। ১ লাখ থেকে ১৫,০০০ টাকা বাদ দিলে ৮৫,০০০ থাকে প্লাস নেট ইনকাম। এবার ব্র্যাকেটটা উঠাই দিই, প্লাস প্লাসে প্লাস প্লাস থেকে গেল, তাহলে ২.৫ লক্ষ টাকা প্লাস ৮৫,০০০ প্লাস নেট ইনকাম। তো আমরা ফিগারগুলো যোগ করলাম, ডিজিটগুলো যোগ করে ৩,৩৫,০০০ হয়েছে প্লাস নেট ইনকাম। এবার পরের লাইন টাকাগুলো আমরা এক জায়গায় করি, তাই এই ৩,৩৫,০০০ টাকা আর ওই পাশে ৪ লক্ষ টাকা। তো ৪ লক্ষ টাকা থেকে এই পাশের প্লাস ৩,৩৫,০০০ যায়, ওই পাশে মাইনাস হলো। মাইনাস করার পরে থাকলো কত? ৬৫,০০০। অর্থাৎ নেট ইনকাম কত ওই বছরে? ৬৫,০০০ টাকা। আশা করি সবাই ক্লিয়ার। এবার আসুন ১০ সালে। ১০ সালে ড্রয়িং ছিল, অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট ছিল ৫০,০০০, আর বসে হ্যাড নো ড্রয়িং, ওই বছরে কোনো উত্তোলন করা হয়নি। তাহলে ১০ সালে নেট ইনকাম কত সেটা আমরা তৈরি করব।
তো 10 সালে আমরা দেখি অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। তো ওনার্স ইকুইটি বিগিনিং ইনভেস্টমেন্ট মানে বিগিনিং ক্যাপিটাল যোগ অ্যাডিশনাল ক্যাপিটাল যোগ নেট ইনকাম প্লাস মাইনাস ড্রয়িং। আচ্ছা, এখন 10 সালে কিন্তু আমাদের ওপেনিং ক্যাপিটাল হবে 9 সালের অ্যাসেট থেকে 9 সালের লাইবিলিটি বাদ দেওয়ার পরে। তাহলে অ্যাসেট ছিল 4 লাখ আর লাইবিলিটি ছিল 2,50,000, বাদ দেওয়ার পরে ক্যাপিটাল কত? 1.5 লাখ। এবার আসুন আমরা অ্যাসেট বসালাম 4,60,000 10 সালে, লাইবিলিটি দেওয়া রয়েছে 3 লক্ষ, আর ব্র্যাকেটের ভিতরে ইনভেস্টমেন্ট বিগিনিং ছিল এই 1.5 লাখ, আর অ্যাডিশনাল প্রস্তে বলা হয়েছে 10 সালে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট 50,000, আর ড্রয়িং ওই বছরে উত্তোলন করা হয়নি, এই জন্য আমরা 0 লিখলেও লিখতে পারি, না লিখলেও চলবে। তো এরপরে আসুন এখানে নেট ইনকাম, নেট ইনকাম কত এটা বের করবো বলে আমরা লিখে রাখলাম। আচ্ছা, এবার আসুন 3 লক্ষ আর 1,50,000 আর এই 50,000, তাহলে মোট যোগ করে নিল 5 লক্ষ প্লাস নেট ইনকাম, আর এই পাশে 4,60,000 আছে। তো এখন 5 লক্ষ আমরা যদি এই পাশেরটা সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে যাই তাও হবে। তো 4,60,000 থেকে 5 লক্ষ টাকা যদি মাইনাস হয়ে যায় তাহলে মাইনাস 40,000 থেকে যায়। তার মানে ওই বছরে লস হয়েছে, 10 সালে লস কত? 40,000 টাকা। আশা করি সবাই বুঝতে পারছেন। 11 সালে সেম ভাবে বলছে অ্যাজুমিং ফাইম মেড অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট 15,000 টাকা অ্যান্ড হ্যাড এ ড্রয়িং 2,500 টাকা ইচ মান্থ, প্রতি মাসে 2,500 করে 11 সালে উত্তোলন করেছে। তাহলে মাস এক বছরে কয়টা? 12টা। প্রতি মাসে 2,500 করে উত্তোলন করলে 12 মাস গুণন 2,500 উত্তোলনের পরিমাণ বেরিয়ে আসবে। তো আসুন আমরা উত্তোলনের পরিমাণ বের করবো না, আমাদের ইনকাম নেট ইনকাম বের করতে হবে। তাহলে 11 সালে আমরা আবার সূত্র লিখলাম অ্যাসেট ইকুয়াল লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটির সূত্র সেই আগেরটাই রিপিট করলাম, বিগিনিং ক্যাপিটাল যোগ অ্যাডিশনাল ক্যাপিটাল যোগ নেট ইনকাম মাইনাস ড্রয়িং। আচ্ছা, এবার আমরা বিগিনিং ক্যাপিটাল কত পাবো? 11 সালে অ্যাসেট ছিল 4,60,000 আর লাইবিলিটি ছিল 3 লক্ষ, তাহলে ফলাফল ক্যাপিটাল ছিল 1,60,000। তো 1,60,000 প্লাস অ্যাডিশনাল 15 যোগ নেট ইনকাম নেই। এখন আমরা ড্রয়িং লিখে যাচ্ছি এভাবে 2,500 গুণন 12 মাস। তো 12 মাস গুণন 2,500 এতে আসে 30,000। এগুলো যোগ করলাম, যোগ করে ক্যালকুলেশন করে 30,000 মাইনাস করলাম, মাইনাস করার পরে ফলাফল 5,45,000, আর ওই পাশে থাকলো 5,90,000। 5,90,000 থেকে 5,45,000 বাদ দিলে 45,000 টাকা নেট ইনকাম থেকে যায়। তার মানে 11 সালে নেট ইনকাম 45,000। আশা করি বুঝতে পারছেন অঙ্কটি। ঠিক আছে, দেখুন তো আশা করি আলহামদুলিল্লাহ আপনারা 2 নম্বর অঙ্কটা বুঝলেন। এবার আসুন 3 নম্বর অঙ্কটা আমরা একটু দেখি। 3 নম্বর অঙ্কটা আমাদের বইয়ে present below is the accounting equation determine the missing amount। এই মিসিং অ্যামাউন্ট গুলো আমরা নির্ণয় করব। 13 সালে এসেছে অঙ্কটি। এই নম্বরে বলা হচ্ছে অ্যাসেট 1 লাখ টাকা, লাইবিলিটি 70,000 টাকা, ওনার সিকিউরিটি হট, ওনার সিকিউরিটি দেওয়া নেই। তাহলে ওনার সিকিউরিটি আমরা বের করব, কত টাকা হবে? তো আমরা জানি অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি। তাহলে ওনার সিকিউরিটি সমান সমান অ্যাসেট মাইনাস লাইবিলিটি, অর্থাৎ 1 লক্ষ মাইনাস 70,000। তাহলে কত থাকে? ওনার সিকিউরিটি থাকে 30,000। অ্যান্সার 30,000। আচ্ছা, বি নম্বর বলছে অ্যাসেটটা হট দেওয়া আছে, লাইবিলিটি 75,000 আর ওনার সিকিউরিটি 30,000, এই দুটো যোগ করলে অ্যাসেট হয়ে যাবে। তাহলে অ্যাসেট সমান সমান লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি। লিখলাম লাইবিলিটি 75 আর 30 হচ্ছে ওনার সিকিউরিটি, যোগ করলে হলো 1,05,000, অর্থাৎ অ্যাসেট সমান সমান 1,05,000। সি নম্বর আসে অ্যাসেট 90,000, লাইবিলিটি দেওয়া নেই, ওনার সিকিউরিটি 55,000। তাহলে লাইবিলিটি সমান সমান অ্যাসেট মাইনাস ওনার সিকিউরিটি, 90 থেকে 55 বাদ দিলে 35,000, এটাই হলো লাইবিলিটি। অ্যান্সার। আশা করি সকলেই বুঝতে পারছেন। এই ছিল আমাদের 3 নম্বর অঙ্ক। এবার আসুন আমাদের বইয়ের 4 নম্বর অঙ্ক। ইকুয়েশন আমরা 4 নম্বর যে ইকুয়েশনটা শিখবো সেটা হলো টেবুলার মেথড। টেবিলের মাধ্যমে আমরা ইকুয়েশন করে মিলাই দিব অ্যাসেট ইকুয়াল লাইবিলিটি। দেখুন বলছে মেহেদি হাসান এন্টারপ্রাইজ কমপ্লিট দ্য ফলোইং ট্রানজাকশন। The owner sold his personal investment 1.5 লক্ষ টাকা, তার ব্যক্তিগত বিনিয়োগ বিক্রি করে দিয়েছে সম্পত্তি 1.5 লক্ষ টাকা। and bought বলছে ব্রিং থেকে bought in as capital 1 লক্ষ, কিন্তু ব্যবসার জন্য তিনি বিনিয়োগ করেছে, বহন করেছে কত টাকা? 1 লক্ষ টাকা, এইটাই হচ্ছে তার ক্যাপিটাল। তাহলে ডেবিট ক্যাপিটাল ক্যারিড 1 লাখ টাকা। পেইড হাউস রেন্ট প্রদান করেছে 3 তারিখে, জুলাই মাসের 3 তারিখে 4,000 টাকা। তাহলে রেন্ট ডেবিট ক্যাশ ক্যারিড, ক্যাশ কমে যাবে, আর রেন্ট একটা খরচ বৃদ্ধি পাবে। পারচেজ মার্চেন্ডাইজ ফর ক্যাশ, মার্চেন্ডাইজ ক্রয় করেছে নগদে। এই মার্চেন্ডাইজ হচ্ছে ব্যবসায়িক পণ্য, এটাকে বলা হয় ইনভেন্টরি। তাহলে আমরা যখন টেবুলার ইনভেস্টমেন্ট, যখন একটা টেবুলার
ইকুয়েশন দেখাবো তখন সেখানে ইনভেস্টমেন্টের একটা ঘর থাকবে, এই মার্চেন্ডাইজ ইনভেন্টরি একটা ঘর থাকবে। তো মার্চেন্ডাইজ ডেবিট, ক্যাশ ক্রেডিট। পারচেস মার্চেন্ডাইজ ফর ফ্রম আজিজ, আজিজের কাছ থেকে বাকিতে কিনেছে অন অ্যাকাউন্ট, বাকিতে 90,000 টাকা। তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট। এটা সম্পদ বাড়লো, দায় বাড়লো। বোরোয়িং, ধার করা হয়েছে 60,000 টাকা ফ্রম ঢাকা ব্যাংক, ঢাকা ব্যাংকের থেকে অ্যান্ড সাইন এ নোট পেবেল, নোট পেবেলে স্বাক্ষর করা হয়েছে। তাহলে নোট পেবেল একটা বৃদ্ধি পাইলো আর ক্যাশ বৃদ্ধি পেলো, ক্যাশ ডেবিট, নোট পেবেল ক্রেডিট। সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 75,000, 75,000 টাকা পণ্য বিক্রি করা হয়েছে নগদে। তবে এই পণ্যর হুইচ কস্ট অফ গুডস সোল্ড 60,000 টাকা। তবে 60,000 টাকার পণ্য 75,000 টাকা বিক্রি করলে 15,000 টাকা লাভ, সকল লাভ ক্যাপিটালে যোগ হয়। তাহলে ক্যাশে যোগ হবে 75,000, মার্চেন্ডাইজ ইনভেন্টরি বিয়োগ হবে 60,000, আর লাভ 15,000 টাকা যোগ হবে ক্যাপিটালে। সোল্ড মার্চেন্ডাইজ টু ইমরান, ইমরানের কাছে বাকিতে বিক্রি করা হয়েছে 1 লাখ টাকা, হুইচ কস্ট অফ গুডস সোল্ড 80,000 টাকা। তাহলে 80,000 টাকার পণ্য 1 লাখ টাকা বিক্রি করলে লাভ কত? 20,000 টাকা। তাহলে লাভ যোগ হবে কোথায়? ক্যাপিটালে। আর অ্যাকাউন্টে চলে যাবে কত? 1 লাখ। আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি থেকে বিয়োগ হবে কত? 80,000। বাস, সমীকরণ মিলে যাবে। রিটার্ন মার্চেন্ডাইজ সোল্ড, বিক্রিত পণ্য ফেরত এসেছে জুলাই মাসের 20 তারিখে যেটা বিক্রি করেছিলাম ওইটা ইমরানের কাছ থেকে 5,000 টাকার পণ্য ফেরত এসেছে। এখন অ্যাকাউন্ট রিসিভেবল কমে যাবে 5,000 টাকা। আর হুইচ কস্ট অফ গুডস সোল্ড, যার কস্ট অফ গুডস সোল্ড ছিল 4,000 টাকা, ইনভেন্টরি মার্চেন্ডাইজ ইনভেন্টরি বেড়ে যাবে 4,000 টাকা। তাহলে এই লাভ কমে গেল কত? 1,000 টাকা। ওই 1,000 টাকা লস মনে করে ক্যাপিটাল থেকে বাদ দিতে হবে। তাহলে বিক্রয় ফেরত, এটা লস হয়ে গেছে। পেমেন্ট রিসিভ অন অ্যাকাউন্ট, এখন আমরা বলছে পেমেন্ট রিসিভ, পেমেন্ট করেছে আমরা রিসিভ করেছি কাদের কাছ থেকে? দেনাদারের কাছ থেকে। তো দেনাদারের যদি টাকা দিয়ে যায় তাহলে ক্যাশ ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভ ক্রেডিট, ক্যাশে যোগ হবে, অ্যাকাউন্ট রিসিভ বিয়োগ হবে 50,000 টাকা। পেইড অ্যাডভার্টাইজিং বিল ফর টাকা 5,000 টাকা পেইড করা হয়েছে। তাহলে ক্যাশের থেকে বাদ যাবে 5,000 আর ক্যাপিটাল থেকে বাদ যাবে 5,000, কারণ এটা খরচ হয়েছে, সকল খরচ ক্যাপিটাল থেকে বাদ যায়। এখন যে লেনদেনগুলো আমরা পড়লাম এটা আমাদের কি করতে বলা হচ্ছে? শো দ্য ইফেক্ট অফ অ্যাবভ ট্রানজাকশন অন দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, এটা অ্যাকাউন্টিং ইকুয়েশনের প্রভাব দেখাতে হবে এই ট্রানজাকশনগুলো। তারপর প্রুফ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, আর ইকুয়েশনের পরে প্রমাণ করতে হবে। যাই হোক, এখন আমরা একটা ছক তৈরি করি। ছকটা তৈরি করা খুবই সহজ। প্রথমে এই পাশে একটা ডেট দিবেন আর এই পাশে একটা রিমার্ক লিখবেন। আচ্ছা, অ্যাসেটে সাধারণত একটু বেশি হয় বলে আমরা অ্যাসেটের জায়গাটা একটু বেশি লিখবো। তবে আমরা এই যে প্রশ্ন পড়ে দেখলাম অ্যাসেট কয়টা আছে, শিক্ষার্থীগণ মনে রাখতে হবে অ্যাসেট দুইটা কমন থাকে সবসময়, সেটা হচ্ছে ক্যাশ এবং অ্যাকাউন্ট রিসিভেবল। এই দুইটা সাধারণত কমন থাকে, ক্যাশ আর অ্যাকাউন্ট রিসিভেবল। আর এর মধ্যে আমরা একটা অ্যাসেট দেখেছি বৃদ্ধি পেয়েছে, সেটা হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এছাড়া আর কিছু বৃদ্ধি পায়নি। তাহলে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল আর মার্চেন্ডাইজ, তিনটা হলো অ্যাসেট। লাইবিলিটি পাশে সাধারণত দুইটা কমন থাকে, একটা আছে ক্যাপিটাল আর একটা হলো অ্যাকাউন্ট পেবেল। মাঝে একটা বেড়েছে নোট পেবেল নামে, তাহলে তিনটা দায়ী হয়েছে, অ্যাকাউন্ট পেবেল, নোট পেবেল আর ক্যাপিটাল। আর রিমার্ক তো আছেই। তো আসুন এবার আমরা লেনদেনগুলো কয়টা কি কি কোন তারিখে আমরা এটা লিখলাম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। এই 10টা রো আমরা আগে দাগ দিয়ে নিব, নিয়ে তারিখগুলো বসাবো। জুলাইয়ের 1, 3, 4, 8, 10, 15, 30, 25 এবং 30 ও 31। সহজ পদ্ধতি এটা, যে তারিখগুলো বসায় নিলেন। এবার আসুন কোন কোন তারিখে কি কি হয়েছে জাবেদা বলবো আর এখানে আমরা বসাবো। এটা হচ্ছে সহজ পদ্ধতিতে ইকুয়েশন করার সিস্টেম। প্রথমে ওনার মালিক কিন্তু বিনিয়োগ করেছিল 1 লাখ টাকা, আমরা এটা শিওর। ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট, তাহলে ক্যাশে যোগ হবে 1 লাখ, ক্যাপিটালে যোগ হবে 1 লাখ। এখন ক্যাপিটালে যদি কোনো কিছু যোগ বিয়োগ হয় তাহলে রিমার্কে লিখে দিতে হয় ব্যাখ্যা, কেন এটা যোগ হলো। বলছে ইনভেস্টমেন্ট অ্যাজ ক্যাপিটাল, মূলধন স্বরূপ বিনিয়োগ হয়েছে। 3 তারিখে আমরা কি দেখেছিলাম? পেইড হাউস রেন্ট প্রদান করা হয়েছে 4,000 টাকা, তাহলে রেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট, ক্যাশে মাইনাস হবে আর ক্যাপিটালে মাইনাস হবে। কেন মাইনাস হবে? কারণ আমরা জানি সকল খরচ ক্যাপিটাল থেকে বাদ যায়, তাই রেন্ট এক্সপেন্স নামে ব্র্যাকেট দিয়ে মাইনাস করলাম। 3 পরে 4 তারিখে পারচেস মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 60,000। তো মার্চেন্ডাইজ আমরা ক্রয় করলে বাড়বে আর ক্যাশ কমবে, তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি একটা সম্পদ বাড়লো, আবার ক্যাশ একটা সম্পদ কমলো। তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, এটা প্লাস হলো, আর ক্যাশ ক্রেডিট এটা মাইনাস হলো, দাই পাশে কিছুই আসলো না। এরপরে 8 তারিখ, 8 তারিখে পারচেস মার্চেন্ডাইজ ফ্রম আজিজ, আজিজের কাছ থেকে ক্রয় করা হয়েছে, জাবেদা হয়েছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট, দায় বেড়েছে, সম্পদ বেড়েছে। তাহলে আমরা এটা সম্পদ হিসেবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি প্লাস করলাম আর দায় হিসেবে অ্যাকাউন্ট পেবেলে প্লাস করলাম, 90,000 মিলে গেল। 10 তারিখে বলছে বড় ধার করা হয়েছিল 60,000 টাকা, সাইনে নোট পেবেল, তাহলে ক্যাশ ডেবিট আর নোট পেবেল ক্রেডিট, ক্যাশে যোগ হলো, নোট পেবেলে যোগ হলো। 10 পরে 15 তারিখে, 15 তারিখে আসুন,
সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ ৭৫,০০০ টাকা, ক্যাশে যোগ হবে ৭৫,০০০ টাকা। হুইচ কস্ট অফ গুড সোল্ড, মার্চেন্ডাইজ ইনভেন্টরি বাদ যাবে ৬০,০০০ টাকা। তাহলে এই যে ৭৫,০০০ টাকা যোগ করলাম আর মার্চেন্ডাইজ বাদ গেল ৬০,০০০ টাকা, তাহলে লাভ থাকলো কত? ১৫। সকল লাভ ক্যাপিটালে যোগ হয়, তাহলে ক্যাপিটালে যোগ করলাম এবং লিখে দিলাম রেভিনিউ ফ্রম সেল বা প্রফিট অন সেল। ২০ তারিখে বলছে সোল্ড মার্চেন্ডাইজ টু ইমরান, ইমরানের কাছে ১,০০,০০০ টাকার মাল বিক্রি করা হয়েছে, আসলে মালের দাম ছিল হুইচ কস্ট অফ গুড সোল্ড ৮০,০০০। তো আমরা এটা লিখলাম অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট ১,০০,০০০ টাকা, আর মার্চেন্ডাইজ ক্যারিড হলো ৮০,০০০ টাকা বিয়োগ করলাম, আর ২০,০০০ টাকা লাভ প্রফিট যোগ করলাম ক্যাপিটালে। আশা করি বুঝতে পারছেন। ২৫ তারিখে বলা হয়েছে রিটার্ন মার্চেন্ডাইজ সোল্ড, বিক্রিত মাল ফেরত এসেছে, তাহলে হুইচ কস্ট অফ গুড সোল্ড ৪,০০০ টাকা, মার্চেন্ডাইজ বাড়বে ৪,০০০ টাকা, আর অ্যাকাউন্ট রিসিভেবল কমবে ৫,০০০ টাকা, লস হবে ১,০০০ টাকা, ক্যাপিটালে মাইনাস ১,০০০ টাকা লস হয়েছে। ২৫ তারিখের পরে ৩০ তারিখে পেমেন্ট রিসিভ ফ্রম অন অ্যাকাউন্ট ৫০,০০০ টাকা, তাহলে পেমেন্ট রিসিভ মানে অ্যাকাউন্ট রিসিভের কাছে টাকা পাওয়া গেছে, ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভ ক্রেডিট, ক্যাশে যোগ হবে অ্যাকাউন্ট রিসিভ বিয়োগ হবে ৫০,০০০ টাকা, তাই পাশে কিছু যাবে না। ৩১ জুলাই বলছে পেইড অ্যাডভার্টাইজিং ৫,০০০ টাকা পেইড করা হয়েছে, তাহলে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট, ক্যাশে মাইনাস হবে আর ওই ক্যাপিটালে অ্যাডভার্টাইজিং মাইনাস হবে। এবার ক্যাশগুলো যোগ বিয়োগ করে পেলাম ২,১৬,০০০ টাকা, মার্চেন্ডাইজ ইনভেন্টরি যোগ বিয়োগ করে পেলাম ১৪,০০০ টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল যোগ বিয়োগ করে পেলাম ৪৫,০০০ টাকা। আচ্ছা, অ্যাকাউন্ট পেবেল ৯০,০০০ টাকা, নোট পেবেল ৬০,০০০ টাকা, আর অ্যাকাউন্ট ক্যাপিটাল ১,২৫,০০০ টাকা। এখন এই তিনটা যোগ করে ৯০,০০০, ৬০,০০০ আর ১,২৫,০০০ যোগ করলে হয় ২,৭৫,০০০, আর ২,১৬,০০০ আর ১৪ আর ৪৫ যোগ করলে ২,৭৫,০০০, দুই পাশ মিলে গেল, অঙ্ক সঠিক হয়েছে। তো আশা করি ইকুয়েশন আপনারা ফার্স্ট ইয়ারে শিখেছিলেন, আবারও আমি একটু রিভিউ করে দিলাম যাতে আপনার খুব সহজে এটা মনে পড়ে যায়। আলহামদুলিল্লাহ। তো আমরা এবার আসি ২ নম্বর ইকোনমি বলছে প্রুভ দ্য অ্যাকাউন্ট ইকুয়েশন। এই যে ইকুয়েশন অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি, এটা প্রমাণ করতে হবে। তো প্রমাণ করতে অ্যাসেট কয়টা? 3টা, লায়াবিলিটি কয়টা? 3টা। এখানে দেখলাম তো অ্যাসেট 3টা লিখলাম, প্রথমে ক্যাশ, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল, আর অ্যাকাউন্ট পেবেল, নোট পেবেল আর ক্যাপিটাল। আচ্ছা, প্রথমে ক্যাশের ব্যালেন্স ২,১৬,০০০ টাকা, আর মার্চেন্ডাইজের ব্যালেন্স ১৪,০০০ টাকা, আর অ্যাকাউন্ট পেবেল অ্যাকাউন্ট রিসিভেবলের ব্যালেন্স ৩৫,০০০ টাকা, সমান সমান ৯০,০০০ টাকা হলো অ্যাকাউন্ট পেবেল, নোট পেবেল ৬০,০০০ টাকা, আর ক্যাপিটাল হলো ১,২৫,০০০ টাকা। এবার আমরা ডাইনের পাশের এইগুলো যোগ করলাম আর বার পাশেগুলো যোগ করলাম, বার পাশে যোগ করে ২,৭৫,০০০, ডাইনের পাশেগুলো যোগ করে ২,৭৫,০০০, ২,৭৫,০০০, ২,৭৫,০০০, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড মিলে গেল, অতএব অ্যান্সার কমপ্লিট। এটাই আমাদের অ্যান্সার, প্রমাণিত হলো। ঠিক আছে দেখুন, এরপরে আসুন সেম ভাবে একই অবস্থায় ৫ নম্বর, এটা টেবুলার মেথড ইকুয়েশন, এটা অবশ্যই আপনারা পারবেন এখন। তো আজকের ক্লাসে আমরা ২ নম্বর ফরম্যাটের অঙ্কগুলো শেষ করলাম। এখন এই মুহূর্তে আমার বই থেকে আপনারা ২ নম্বর ফরম্যাটের অঙ্কগুলো সব প্র্যাকটিস করুন। আগামী ক্লাসে আবার ৩ নম্বর ফরম্যাট করব, সেদিন আবার ৩ নম্বর ফরম্যাটের অঙ্কগুলো সব প্র্যাকটিস করবেন। তো প্রতিদিন আমরা যদি একটা করে ক্লাস, একটা করে ফরম্যাট শিখি এবং সঙ্গে সঙ্গে আপনারা যদি এই ফরম্যাটের অঙ্কগুলো প্র্যাকটিস করেন, তাহলে আশা করি ইনশাআল্লাহ খুব সহজে এই অধ্যায়টা আয়ত্ত হয়ে যাবে এবং এই অধ্যায়ের যে কোনো অঙ্ক আপনি সমাধান করতে পারবেন। ঠিক আছে, এইভাবে আমরা ধারাবাহিকভাবে আমাদের বই থেকে অঙ্ক করাবো। এই জন্য আপনারা প্র্যাকটিস করার জন্য আমার বইটা সংগ্রহ করুন, অল্প টাকায় আপনারা বইটা নিন। হয়তোবা অন্য যে কোনো রাইটারের বই আপনার কাছে থাকতে পারে, কিন্তু ভালো রেজাল্ট করার জন্য একটা ভালো বই দরকার। যে বই কিনে আপনার লাভ হবে, আপনার উপকার হবে, আপনি সেই টাকা কিনবেন। মাত্র অল্প কয়েক টাকার জন্য আপনি কেন কিনবেন না? তো আসুন, আপনারা যারা যারা বই সংগ্রহ করতে চান, স্ক্রিনে যে নাম্বারটি আমার দেখা যাচ্ছে, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিস থেকে বইটি সংগ্রহ করার জন্য এখনই যোগাযোগ করুন। ঠিক আছে, আজকের ক্লাস তাহলে আমাদের এখানে শেষ হলো। আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল। আর ক্লাসটা আপনার ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন। আর পাশাপাশি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর কলেজের গ্রুপে আপনারা দিতে পারেন, অথবা ইনবক্সে আপনার বন্ধুদেরকে সেন্ড করতে পারেন, তাদেরও উপকার হবে। তো যাক, আলহামদুলিল্লাহ, আজকের ক্লাস তাহলে এখানে শেষ করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।